আজকে একটু পশ্চিম ভারতে যাব, আরব সাগরের তীরে। যাবে নাকি আমার সঙ্গে একটু আরব সাগরের তীরে? সেই আরব সাগরের তীরে মহারাষ্ট্রে কটা রাজনৈতিক দল আছে জানেন? কোনো ধারণা আপনাদের? নিশ্চিত ধারণা আছে, আপনারা রাজনীতি যারা চর্চা করেন। সেই মহারাষ্ট্রে একটা মারাত্মক ঘটনা আমি আপনাদের কাছে নজরে আনবো। মহারাষ্ট্রের রাজনৈতিক অবস্থাটা কি আপনারা জানেন? এক সময় সেখানে মহারাষ্ট্রের মধ্যে উদ্ধব ঠাকরে বিজেপির সঙ্গে ছিল, পরবর্তীকালে উদ্ধব ঠাকরে বেরিয়ে গেলেন, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন। শিবসেনার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সাপোর্টেড বাই এনসিপি, কংগ্রেস, এরা ছিলেন। পরবর্তীকালে সেই সরকার ভেঙে দেওয়া হলো এবং অবশ্যই বিজেপি তার ইন্টারেস্ট ফুলফিল করতে সেই সরকারটাকে ভেঙে দিয়ে সেখান থেকে একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরের সঙ্গে থাকা শিবসেনার বহু বিধায়ককে নিয়ে সরাসরি চলে গেলেন কোথায়? অসমের মাটিতে। অসমে গিয়ে একটা হোটেলে উঠলেন এবং সেখানে লুকিয়ে রাখলেন। তারপরে অনাস্থা মোশন, সেই অনাস্থা ভোটে শেষ পর্যন্ত উদ্ধব ঠাকরেকে পদত্যাগ করতে হলো। একনাথ শিন্ডে হলেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী, সাপোর্টেড বাই বিজেপি। আমি আজকে এই কাহিনীটা বলছি কেন জানেন? এর সঙ্গে একটা সাংঘাতিক বড় খবর আছে, যে খবরটা আপনাদের কাছে দেবো। সেই একনাথ শিন্ডেকে মেনে নিলেন ফড়নবিশ যিনি মহারাষ্ট্রের প্রসপেক্টিভ মুখ্যমন্ত্রী ছিলেন মহারাষ্ট্রের। সেই মানুষটিকে বিজেপি বোঝালো যে আপনি উপমুখ্যমন্ত্রী হিসেবে থেকে যান, তুমি উপমুখ্যমন্ত্রী হিসেবে থেকে যাও, একনাথ শিন্ডেকে দিয়ে সরকারটাকে দখল করো। শেষ পর্যন্ত শিবসেনা দুটুকরো হলো। উদ্ধব ঠাকরেকে হারিয়ে একনাথ শিন্ডে কিন্তু তার বিধায়কদের কনসলিডেটেড রেখে তিনি কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়ে বসলেন। এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়ে শুধু বসলেন না, সেই মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে উপমুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবিশ। মানে রাজি হয়ে গেলেন, যার মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল তিনি কিন্তু উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন। পরবর্তীকালে আমরা দেখলাম আরও দুটো খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। এনসিপির শরদ পাওয়ার, আপনারা জানেন মহারাষ্ট্রে একটা শক্তি হিসেবে আছে দীর্ঘদিন ধরে। কংগ্রেস ভেঙে এনসিপি করেছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এবং শেষ পর্যন্ত সেই এনসিপিতে শরদ পাওয়ার তিনি ছিলেন। তাঁর এক ভাইপো অজিত পাওয়ার, তিনি এনসিপিতে শরদ পাওয়ারকে ছেড়ে দিয়ে সরাসরি চলে গেলেন কার দিকে? একদম পরিষ্কার দিক চেঞ্জ করলেন, তিনি চলে গেলেন এর দিকে, একনাথ শিন্ডের দিকে। ফলত কী হলো? একনাথ শিন্ডে, অজিত পাওয়ার তার সঙ্গে গেলেন এবং তার সঙ্গে থাকলো বিজেপি। এটা হলো একটা বিন্যাস। একনাথ শিন্ডের সঙ্গে শরদ পাওয়ারের বাড়ির লোক অজিত পাওয়ার, তিনি চলে গেলেন এবং তার সঙ্গে থাকলো বিজেপি। আর অন্যদিকে কি থাকলো? অন্যদিকে থাকলো কংগ্রেস, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, এনসিপি। এটা কিন্তু মহারাষ্ট্রের মানুষ অনেকেই ভালোভাবে নেননি। এটা বাস্তব ঘটনা, রাজনৈতিক এই বিন্যাসটা। এই যে মানে দল বদল করা, দল ভেঙে সরকার গড়া নেননি, যার জন্য বিজেপি এবারে খুব আশানুরূপ রেজাল্ট কিন্তু মহারাষ্ট্রের মাটি থেকে করতে পারেনি। তার অনেক কারণ ছিল, তার এটা একটা কারণ। ফলত একটা রাজ্যে ছখানা রাজনৈতিক দল, মানে চালিকা শক্তি রাজনৈতিক দল, একদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা, তার সঙ্গে এনসিপির শরদ পাওয়ার, তার সঙ্গে কংগ্রেস, আর অন্যদিকে বিকল্প হিসেবে থাকলেন কে? একনাথ শিন্ডে। শিবসেনার একটি গোষ্ঠীর একনাথ শিন্ডে, তিনি মুখ্যমন্ত্রী হলেন। এনসিপি শরদ পাওয়ার এবং তার সঙ্গে বিজেপি। ফলত 3:3, তিনটে রাজনৈতিক দল দুদিকে, ক্ষমতায় গেলেন একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে। আচ্ছা, এইরকম একটা পরিস্থিতিতে যে কোনো রাজ্যে কর্মসংস্থানের অবস্থাটা কী হতে পারে? স্বাভাবিকভাবে শিল্পপতিরা ইনসিকিউর ফিল করতে পারেন। এই মিলিজুলি সরকার আজ যদি না থাকে, কাল যদি না থাকে, আমি শিল্প করব, তারপর আমার যদি সমস্যা হয়। সেই মহারাষ্ট্র গত 7 বছরে কি দেখেছে জানেন? এই পরিবর্তনটা হচ্ছে 1-1.5 বছরে, কিন্তু এই টাগ অফ ওয়ারটা বহুদিনের। তার মধ্যেও মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে গত 2015 থেকে 2024 লক্ষ নতুন কর্মসংস্থান হয়েছে অসংগঠিত ক্ষেত্রে। 24 লক্ষ, 1 লক্ষ 2 লক্ষ নয়, 24 লক্ষ। ভাবুন, মহারাষ্ট্রের ছেলে তারা, অন্যান্য রাজ্য থেকেও গিয়ে থাকতে পারে, কিন্তু 24 লক্ষ লোক অসংগঠিত ক্ষেত্রে মহারাষ্ট্রে কাজ পেয়েছে, চাকরি পেয়েছে। অর্থাৎ সেই বিনিয়োগটা মহারাষ্ট্রের মাটিতে হয়েছে, যেখানে দাঁড়িয়ে 24 লক্ষ ছেলে মেয়ে দিন আনি দিন খেতে পারে অসংগঠিত ক্ষেত্রে। আমি এই কথাটা আজকে বলছি এই কারণে যে দেখুন, এত রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কিন্তু সেখানে বিনিয়োগ হচ্ছে। তার মানে আলটিমেটলি তারা ব্যবসাটা ভালোবাসেন এবং ওইখান থেকে বিনিয়োগ, মানে কেউ ইনভেস্টাররা বিনিয়োগ করছেন, মানে তাদের কাছ থেকে কাটমানি, কমিশন, ঘুষ, তোলাবাজি, মারদাঙ্গা, সেগুলো নেই। তাই শিল্পপতিরা রাজনৈতিক অস্থিরতার সত্ত্বেও বিনিয়োগ করছে এবং সেই বিনিয়োগের জন্য 24 লক্ষ নতুন ছেলেমেয়ের কর্মসংস্থান হচ্ছে। আমি বলছি না, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস যে সার্ভে রিপোর্টটা বার করে, গত 7 বছরে যে সার্ভে রিপোর্টটা করেছে তারা, সেই সার্ভে রিপোর্টে এই তথ্য বেরিয়ে এসছে। 24 লক্ষ নতুন কর্মসংস্থান মহারাষ্ট্রের মাটিতে হয়েছে অনলি বিকজ রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও কাটমানি, কমিশন, ঘুষ, তোলাবাজি এই লেভেলে নেই, যেটা পশ্চিমবঙ্গে। এবার পশ্চিমবঙ্গের কথা যখন বললাম, একটু পশ্চিমবঙ্গের অবস্থাটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন না
যে আমাদের 45% বেকারত্ব কমে গেছে, বলেন কি না? ভালো করে খেয়াল করুন, 45% বেকারত্ব কমে গেছে। পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রে কত লোক কাজ হারিয়েছে জানেন? 30 লক্ষ। আমি বলছি না, কিন্তু আমি বলছি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস সব থেকে ডিপেন্ডেবল যে অফিসটা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর সমীক্ষা করে, এবং 7 বছরের সমীক্ষা, এটা তৃণমূল কংগ্রেস আগে নিজের স্বার্থে কোট করতো, এখন আর এটা নিয়ে একটি কথাও বলছে না। সেই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বলছে পশ্চিমবঙ্গে 30 লক্ষ লোক কর্মসংস্থান হারিয়েছে, অর্থাৎ চাকরি হারিয়েছে অসংগঠিত ক্ষেত্রে। সেই সময় দাঁড়িয়ে মহারাষ্ট্রের মাটিতে ওই রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও 24 লক্ষ ছেলে মেয়ে নতুন চাকরি পেয়েছে। কি বুঝলেন? আমি কেন আরব সাগরের তীরে গেলাম জানেন? আমি আজকের এই তথ্য শেষ করবো আরেকটা খুব ইন্টারেস্টিং ডেটা দিয়ে। সব মিলে আমি দেখছিলাম 13টা স্টেট, 28টার মধ্যে 13টা স্টেট ইনক্লুডিং 3টে ইউনিয়ন টেরিটরি, তাদের কিন্তু কর্মসংকোচন কমে হয়েছে, মানে কর্মী সংকোচন হয়েছে, তারা কাজ হারিয়েছে। 28টার মধ্যে 13টা স্টেট, আর এই 13টা স্টেটের মধ্যে নাম্বার 1 হয়েছে পশ্চিমবঙ্গ। ভাবতে পারেন? আর উল্টো দিকে কর্মসংস্থানের ক্ষেত্রে নাম্বার 1 হয়েছে মহারাষ্ট্র। কি বলবেন আপনারা? আমি আপনাদের যে ভারত দর্শনে নিয়ে গেলাম এই ছোট্ট তথ্যটা দিয়ে, আমি এই প্রসঙ্গে আরেকটা প্রতিবেদন আপনাদের পরবর্তীকালে করব। দেখবেন সেখানে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না, 10 লক্ষ চাকরি আমার হাতে রয়েছে। আমি লাস্ট রিপোর্টটা আজকে একটু আগেই আমি আপনাদের জন্য যখন প্রতিবেদন তৈরি করছি তখন হাতে এসে পৌঁছলো। ওই শিলিগুড়িতে যখন নানান সমস্যা হচ্ছে, সেখানে কতগুলো নতুন থানা তৈরি করার ব্যাপারে পরিকল্পনা হয়েছে, স্বরাষ্ট্র দপ্তর থেকে, পুলিশ থেকে, ডিজি থেকে তারা পরিকল্পনা করছেন। সেখানে পুলিশ থেকে বলা হয়েছে 438 জন নতুন সিভিক ভলেন্টিয়ারকে অ্যাপয়েন্ট করতে হবে, যারা পুলিশও নয়, কোয়ার্টার পুলিশ। সেই কোয়ার্টার পুলিশ 438 জনকে অ্যাপয়েন্ট করতে হবে। এবার রাজ্যের মুখ্য সচিব বলে দিয়েছেন কোনো কর্মী রিক্রুটমেন্ট করা যাবে না। মারাত্মক রিপোর্ট, এই মুহূর্তে এসে খবরটা হাতে পৌঁছলো। আমি এটা দিয়ে শেষ করছি, আবার বলছি, নাম্বার 1 ভারতবর্ষে যারা চাকরি হারিয়েছেন অসংগঠিত ক্ষেত্রে, সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে 30 লক্ষ। আর উল্টো দিকে সব থেকে বেশি চাকরি তৈরি করতে পেরেছে যে স্টেটটা, সেই স্টেটটার নাম হচ্ছে মহারাষ্ট্র, যারা 24 লক্ষ নতুন চাকরি তৈরি করেছে গত 5 বছরে, 7 বছরে। আর পশ্চিমবঙ্গ গত 7 বছরে 30 লক্ষ কর্মী কাজ হারিয়েছে। এরপরেও বলবো তো এগিয়ে বাংলা, কি বলেন? আপনারা বলবেন তো? আমার মনে হয় না কেউই আর এরপরে বলবেন। এটা আমার তথ্য নয়, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের দেওয়া সর্বভারতীয় সবথেকে ডিপেন্ডেবল সমীক্ষা, যে সমীক্ষা তৃণমূল কংগ্রেসের নেতারাও বিভিন্ন সময় আগে কোট করতেন। এই তথ্য রিপোর্ট বেরোনোর পর নিশ্চিতভাবে আর কেউ একটি শব্দ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস নিয়ে বলবেন না, এটা ধরেই নেওয়া যায়। কি বলেন?